আজকের এই নির্বাচিত সংসদে এবং একটা নির্বাচিত সরকার কোন অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের দায়িত্ব নিয়েছেন এবং আমাদের নেক্সট জার্নিটা কোথায় হবে এখান থেকে, তার উপর আমি একটি সংক্ষিপ্ত বিবৃতি দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মহান সার্বভৌম সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। বর্তমান মেয়াদে দায়িত্ব গ্রহণের পূর্বে জনগণ মোট 4 বার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই সুযোগ দিয়েছিল। সর্বশেষ 2001 থেকে 2000 সাল মেয়াদে আমরা এই দায়িত্ব পালন করেছি। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতায় বিশ্বাস করে এবং জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে। এই দায়বদ্ধতা থেকে আমি আজ এই মহান সংসদের মাধ্যমে আমাদের সর্বশেষ অর্থবর্ষ 2005-06 বিগত আওয়ামী লীগ সরকারের শেষ 2023-24 অর্থবছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের 24-25 অর্থবছরের সামষ্টিক অর্থনীতির সূচক, রাজনৈতিক খাতের সামাজিক খাতের সূচক, অর্থনীতির সূচক, সামাজিক খাতের সূচক এবং প্রাতিষ্ঠানিক অবস্থার একটা চিত্র দেশবাসীকে অবহিত করতে পারি। পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে একটি উন্নত, মর্যাদাশীল, বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে আমাদের প্রতিশ্রুত দর্শন ও নীতি কৌশলের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের দূরদর্শী ও জনকল্যাণমুখী অর্থনৈতিক দর্শনের কারণে অর্থনীতির মূল সূচকগুলো যেখানে ইতিবাচক ধারায় নিয়ে এসে অর্থনীতির প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করে গিয়েছিল বিগত 16 বছরে, তা অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি। মাননীয় স্পিকার, প্রথমে আমি বিগত সরকারের আমলে সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের বাস্তব চিত্র আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভিতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। আমি কিছু উপাত্ত আপনার মাধ্যমে মহান সংসদে তুলে ধরছি। এর সাথে একটি সংযুক্তি আছে, অনেক বিস্তারিত, সেটা আমি উপস্থাপন পরবর্তীতে করব। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি। 2005-06 অর্থবৎসরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি ছিল 6.78%। মাননীয় স্পিকার, এবং মূল্যস্ফীতি ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে 7.17%। পরবর্তীতে দুর্বৃত্তায়ন ও ভ্রান্ত নীতির কারণে 2023-24 অর্থবর্ষ শেষে প্রবৃদ্ধির হার কমে 4.22%, মূল্যস্ফীতির হার বেড়ে 9.73% পৌঁছায়। 2005-06 সালে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল 10.66%। 2023-24 সালে সেটা নেমে এসেছে 3.51%। কৃষিতে প্রবৃদ্ধি ছিল 5.77%, তা 23-24 সালে কমে 3.30-তে নেমে এসেছে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান। একটি অর্থনীতি যখন শিল্পের চালিকা শক্তি হারিয়ে ফেলে
তখন কর্মসংস্থান সংকুচিত হয় এবং সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস পায়। বিগত সময়ে এটি চরমভাবে পরিলক্ষিত হয়েছে মাননীয় স্পিকার। বিগত এক দশকে দেশের অর্থনীতির প্রধান তিনটি খাতের মধ্যে কৃষি খাতে মূল্য সংযোজনের অংশ কমেছে প্রায় 4%। অন্যদিকে শিল্প সেবা খাতের অবদান বেড়েছে, কিন্তু সেই সময়ে কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে 4.8%, আর শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান কমেছে। মাননীয় স্পিকার, শিল্প ও সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়ায় তরুণরা বাধ্য হয়ে কৃষি খাতে বেশি করে নিয়োজিত হয়েছে। এতে করে ছদ্ম বেকারত্ব তীব্রতর হয়েছে এবং তরুণদের শ্রমশক্তি অপচয় হয়ে তাদের উৎপাদনশীলতা, আয় বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করেছে। মাননীয় স্পিকার, বর্তমানে কৃষি খাত মোট জাতীয় মূল্য সংযোজনের 11.6% যোগ করলেও মোট কর্মসংস্থানের প্রায় 41% এই খাতে নিয়োজিত। এই বৈপরীত্য কৃষি খাতে শ্রমের নিম্ন উৎপাদনশীলতাকে ইঙ্গিত করে এবং শ্রমবাজারের গভীর কাঠামোগত দুর্বলতাকে স্পষ্ট করে, এবং এটা কর্মসৃজনবিহীন প্রবৃত্তি, জবলেস গ্রোথের ঝুঁকিরই পরিচায়ক। সঞ্চয় ও বিনিয়োগ 2001-06 সময়ে বিনিয়োগ সঞ্চয়ের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে নীতি গ্রহণ করা হয়েছিল। মাননীয় স্পিকার, যেখানে জাতীয় সঞ্চয় জিডিপির 29%, 94% এবং মোট বিনিয়োগ ছিল 28.75%। 2023-24 সালে এই চিত্র উল্টে গেছে। মাননীয় স্পিকার, বিনিয়োগ জিডিপির 30.70% হলেও সঞ্চয় নেমে এসেছে 28.42%। বিনিয়োগ সঞ্চয়কে ছাড়িয়ে যাওয়ার অতিরিক্ত চাহিদা বৈদেশিক উৎস হতে সংস্থান করা হয়েছে, ফলে বহি খাতের উপর চাপ বেড়েছে। টাকার বিনিময় হার 2005-06 সালে প্রতি ডলারের বিপরীতে টাকার মান ছিল 67.2 টাকা। 2023-24 সালে সেটা হয়েছে 111 টাকা এবং 2024-25 সালে আরও বেড়ে সেটা দাঁড়িয়েছে 121 টাকায়। ক্রমাগত অবচিতির কারণে 15 বছরে টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে। মাননীয় স্পিকার, ফলে আমদানি ব্যয় বেড়ে যায়, যা মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে কমিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মুদ্রা সরবরাহ 2005-06 অর্থ বছরে ব্যাপক মুদ্রা সরবরাহ M2 প্রবৃদ্ধি 19.3% ছিল এবং রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 23.9%, যা অর্থনীতিকে প্রাণশক্তির ইঙ্গিত দেয়। 2023-24 অর্থ বছরে এই চিত্র সম্পূর্ণ বদলে যায়। M2 প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 7.7%। রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 7.9%। অভ্যন্তরীণ সম্পদ প্রবাহ জুন 2006 অভ্যন্তরীণ সম্পদের প্রবৃদ্ধি ছিল 19.5%, যা 2025 এ নেমে এসেছে 6.7%। অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধিও 21.1% থেকে কমে 8% দাঁড়িয়েছে, যা বেসরকারি খাতে বিনিয়োগ মন্থরতা ও ব্যাংকিং খাতে তারল্য চাপের বহিঃপ্রকাশ। অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 2005-06 সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল 18.3%। অন্যদিকে আওয়ামী লীগের সময়ে মুদ্রানীতির অব্যবস্থাপনা সহ কাঠামোগত দুর্বলতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র 9.8% নেমে আসে, যা 2024-25 সালে আরও কমে 6.5% এসে পৌঁছেছে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায়। বিগত সরকারের সময়ে রাজস্ব আহরণ ব্যবস্থায়ও কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। কর জিডিপি অনুপাত সন্তোষজনক মাত্রায় উন্নীত করা সম্ভব হয়নি এবং রাজস্ব ফাঁকি ও অপচয়ের কারণে সরকারের সম্পদ আহরণ সক্ষমতা সীমাবদ্ধ থেকেছে। 2005-06 সালে মোট রাজস্ব ছিল 439 বিলিয়ন টাকা, যা জিডিপির 8.2%। অন্যদিকে ব্যয় ছিল 11.1%। ফলে বাজেট ঘাটতি ছিল জিডিপির মাত্র 2.9%। মাননীয় স্পিকার, 23-24 সালে রাজস্ব বেড়ে 4,900 বিলিয়ন টাকায় দাঁড়ালেও জিডিপির অনুপাতে তা 8% স্থির থেকে যায়। অন্যদিকে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় 12.2%। ফলে ঘাটতি বেড়ে 4.05%। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না। মাননীয় স্পিকার, শুধু বাজেট ঘাটতি যে বেড়েছে তাই নয়, এ বৃদ্ধির মানও প্রশ্নবিদ্ধ। প্রকল্প ছিল অতিমূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারেনি। লুটপাটের মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ঋণ ব্যবস্থাপনা, সরকারি ঋণের ক্ষেত্রে একটি অস্বাস্থ্যকর পরিবর্তন পরিলক্ষিত হয়। আভ্যন্তরীণ ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং তুলনামূলক উচ্চ সুদের ব্যয় সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে। একই সঙ্গে ঋণ পরিশোধের দায়ও বৃদ্ধি পায়। 2005-06 সালে মোট সরকারি ঋণ ছিল জিডিপির 37.8%, যার মধ্যে অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের পরিমাণ ছিল যথাক্রমে 14.5% ও 23.3%। এছাড়া সুদ পরিশোধ ছিল মাত্র 85 বিলিয়ন টাকা। অন্যদিকে 2023-24 সালে মোট ঋণ জিডিপির অনুপাত প্রায় একই থাকলেও আভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে 21.5 ও 17.1%। বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপির শতাংশে কমলেও এই ঋণের একটা অংশ নন কনসেশনাল এবং অনেক ক্ষেত্রে মার্কেট রেট ব্লেন্ডেড হওয়ায় দেশের ডেট সাস্টেইনেবিলিটির উপর চাপ সৃষ্টি করেছে, যেটা আমরা সবাই লক্ষ্য করছি এখন।